ওকে, তাহলে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে আমরা চিজ প্রিপারেশনের জন্য যে কেমিক্যালটা ব্যবহার করি কি তাকে বলি বলো? দ্যাট ইজ রেনেট। এবং রেনেট হচ্ছে একটা এনজাইম কমপ্লেক্স। রেনেট হচ্ছে একটা এনজাইম কমপ্লেক্স এবং এই এনজাইম কমপ্লেক্সের মধ্যে একটা বিখ্যাত এনজাইম হচ্ছে কাইমোসিন। বুঝতে পেরেছি সবাই? ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে আমরা মোটামুটি দেখলাম যে ডেয়ারি প্রোডাক্টের মধ্যে আমরা কিভাবে মাইক্রো অর্গানিজমকে ব্যবহার করলাম। নেক্সট চলে এসো, আমরা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে কিছু যদি ব্যবহার করতে পারি মাইক্রো অর্গানিজমকে। ইন্ডাস্ট্রিয়াল পারপাসে যাদেরকে ব্যবহার করতে পারি, ধরো আমরা বেকারিতে তাকে ব্যবহার করছি, বেকিং এন্ড ব্রিউইং ইন্ডাস্ট্রিতে। তাহলে কোথায় ব্যবহার করব তাকে? বেকিং এন্ড ব্রিউইং ইন্ডাস্ট্রিজে। বেকিং মানে হচ্ছে বেকারি প্রোডাক্ট, আর ব্রিউইং মানে হচ্ছে অ্যালকোহলিক বেভারেজেস যেগুলো, ঠিক আছে? অ্যালকোহলিক বেভারেজেস যেগুলো আছে। নেক্সট, প্রথমে আমরা আসি বেকিং এ। বেকিং এর জন্য যে মাইক্রো অর্গানিজম ব্যবহার করি কি সেটা? Saccharomyces cerevisiae. Saccharomyces cerevisiae. Yes, this is Baker's yeast Saccharomyces cerevisiae। ক্লিয়ার? বেকারস ইস্ট, স্যাকারোমাইসিস সেরিভিসি। এটাকে বেকারস ইস্ট বলে, ব্রিউয়ার্স ইস্ট বলে, তার কারণ বেকারি ইন্ডাস্ট্রিতেও ব্যবহার করা হয়, ব্রিউইং ইন্ডাস্ট্রিতেও ব্যবহার করা হয়। তাহলে যেহেতু আমরা বেকিং পড়ছি তাই আমরা বললাম বেকারস ইস্ট, দ্যাট ইজ স্যাকারোমাইসিস সেরিভিসি। তাহলে প্রথমে ধরো আমরা এখানে একটা ব্রেড প্রডিউস করতে চাই, একটা ব্রেড বানাতে চাই। তাহলে একটা ব্রেড বানাতে গেলে তুমি প্রথমে একটা হুইটের একটা ডো নিয়ে নাও, আটাটা মাখানো হয় যেটা, এটা হুইটের ডো নিয়ে নিলাম। ইস্টের বডিতে আমরা একটা এনজাইম কমপ্লেক্স পাই, তাই না? কি তাকে বলি এনজাইম কমপ্লেক্সকে? Zymes. ভেরি গুড, দিস ইজ জাইমেজ এনজাইম কমপ্লেক্স। তাহলে এই জাইমেজ এনজাইম কমপ্লেক্সের মধ্যে তুমি কি কি এনজাইম পাও? তুমি পাও অ্যামাইলেজ, তুমি পাও মল্টেজ, and the last one is zymes itself. তাহলে জাইমেজ কমপ্লেক্সের মধ্যে কি কি আছে? অ্যামাইলেজ, মল্টেজ, জাইমেজ। দেখো তুমি যে হুইটের ডোটা নিয়েছো এর মধ্যে কি আছে? এর মধ্যে কি আছে? স্টার্চ। হুইট মানে গম, মানে কি? স্টার্চ। অ্যামাইলেজ, অ্যামাইলেজ স্টার্চকে ভেঙে কিসে কনভার্ট করে? মল্টোজে। মল্টোজে। মল্টেজ আবার মল্টোজটাকে ভেঙে কিসে কনভার্ট করে? গ্লুকোজে, ঠিক আছে? আর গ্লুকোজ থেকে ফার্দার যে রিঅ্যাকশনস গুলো, গ্লুকোজ থেকে ফার্দার যে রিঅ্যাকশনস গুলো, সেই ফার্দার রিঅ্যাকশনস গুলোকে রান করায়। ধরো আমরা এখান থেকে যদি আপ টু ইটিওএইচ, ইথানল পর্যন্ত তৈরি, এই পুরো কাজটাকে রান করাবে কে? জাইমেজ। তোমরা জাইমেজ বলতে গেলে নিশ্চয়ই আমার এটা মনে পড়ে যে তোমরা জানো যে জাইমেজ এনজাইমটাকে, এই টার্মটাকে প্রথম যিনি ব্যবহার করেছিলেন তার নাম এডওয়ার্ড বুচনার, তাই না? টার্ম বা এডওয়ার্ড বাকনার বলো তোমরা অনেকে, এই জাইমেজ টার্মটাকে কয়েন করেছিল। তাহলে ইস্টের মধ্যে আমরা এনজাইম কমপ্লেক্সটাকে ব্যবহার করলাম। এনজাইম কমপ্লেক্সকে ব্যবহার করে তাহলে দেখো হুইটকে প্রথমে কিসে কনভার্ট করলাম? স্টার্চে, সরি মল্টোজে। মল্টোজকে কিসে কনভার্ট করলাম বলো? গ্লুকোজে। যখনই তুমি গ্লুকোজে কনভার্ট করলে, যখন তুমি গ্লুকোজে কনভার্ট করলে, মন দিয়ে শুনবে প্লিজ। এবার বলো তো ইস্ট, ইস্ট তো একটা ইউক্যারিওটিক অর্গানিজম, তাই না? বলো, ইস্ট একটা ইউক্যারিওটিক অর্গানিজম। এবং ইস্টের ক্ষেত্রে আমরা কি শুধু, বা ইস্টের ক্ষেত্রে আমরা কি অ্যারোবিক মোড অফ রেসপিরেশন পাবো না পাবো না? ইস্টে পাবো না। ইস্টে পাবো অ্যারোবিক মোড অফ রেসপিরেশন, তাই না? তো আমরা অ্যারোবিক মোড অফ রেসপিরেশন পাবো। তাহলে ইস্টে যখন অ্যারোবিক মোড অফ রেসপিরেশন আমরা রান করাবো, তাহলে বলো গ্লুকোজ থেকে প্রথমে তৈরি করলাম পাইরুভেট, ঠিক আছে? গ্লুকোজ থেকে কি তৈরি করে ফেললাম? পাইরুভেট। আর পাইরুভেট থেকে তারপর তৈরি করে ফেললাম অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়েকে অক্সাল অ্যাসিডেটের সঙ্গে মেশালাম, তৈরি করলাম
সাইট্রেট মনে পড়ছে তোমাদের একটু একটু মাঝখানে কোন একটা জায়গাতে তৈরি হয়েছিল আলফা কিটো গ্লুটারেট, তারপর তৈরি হয়েছিল সাকসিনিল কোয়ে, সাকসিনেট, ফিউমারেট, ম্যালেট, অক্সালাইসিলেট। তাহলে দেখো পাইরুভেট ছিল আমাদের কাছে 3 কার্বন কম্পাউন্ড, অ্যাসিটাইল কোয়ে হচ্ছে 2 কার্বন কম্পাউন্ড। তাহলে নিশ্চয়ই বলতো এখান থেকে কি বেরিয়ে গেছে কার্বন ইন দা ফর্ম অফ কার্বন ডাইঅক্সাইড। সাইট্রেট হচ্ছে একটা 6 কার্বন কম্পাউন্ড, সাইট্রেট হচ্ছে একটা 6 কার্বন কম্পাউন্ড, আলফা কিটো গ্লুটারেট হচ্ছে একটা 5 কার্বন কম্পাউন্ড। মানে নিশ্চয়ই বলতো এর মাঝখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়েছে কি হয়নি? টেল মি। আলফা কিটো গ্লুটারেট 5 কার্বন কম্পাউন্ড, কার্বন কম্পাউন্ড, তাহলে 5 থেকে 4 মানে আবার এখান থেকে কার্বন ডাইঅক্সাইড র্যান্ডমলি রিলিজ হচ্ছে কিনা বলো তো? তাহলে এখান থেকে এই যে তুমি কার্বন ডাইঅক্সাইডটাকে তাহলে কোন রেসপিরেশন করলে এখানে বলো আমায়, অ্যারোবিক না অ্যানারোবিক? Aerobic. অ্যানারোবিক Aerobic respiration. অ্যারোবিক রেসপিরেশন, ভেরি গুড। তাহলে অ্যারোবিক রেসপিরেশন যখন তুমি এখানে রান করালে তখন দেখো আলটিমেটলি প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এখান থেকে রিলিজড হচ্ছে। আর কার্বন ডাইঅক্সাইড যে রিলিজ হয়ে বেরিয়ে যাচ্ছে বলো তো, যেখান দিয়ে কার্বন ডাইঅক্সাইডটা বের হচ্ছে সেই জায়গাতে তোমরা পারফোরেশন পাবে, ছিদ্র পাবে, তাই তো? Yes, sir. ভেরি গুড। তাহলে সেই জায়গাতে তোমরা পারফোরেশন পেলে। তাহলে কার্বন ডাইঅক্সাইড বেরোনোতে আমরা দুটো কথা বলতে পারি, যে রিলিজ অফ কার্বন ডাইঅক্সাইড, রিলিজ অফ কার্বন ডাইঅক্সাইড মেক্স ব্রেড ফ্লাফি, FLUFFY, ফ্লাফি এন্ড পফি, তাই না? একটু সফট করে ফেলছে কারণ এখান দিয়ে গ্যাসটা বাইরে বেরিয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে অলসো মেক দ্য ব্রেড পোরাস। তাহলে তোমরা বাজার থেকে যে রুটিগুলো কেনো তার গায়ে প্রচুর পরিমাণে পোর থাকে না? Yes, sir. প্রচুর পরিমাণে পোর থাকে। পোরগুলো কেন? কারণ এই জায়গাগুলো দিয়ে কে বেরিয়ে গেছে বলো? কার্বন ডাইঅক্সাইড ইজ রিলিজড। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেছে, তার ফলে আমরা দেখলাম যে ব্রেডটা হয়ে গেছে ফ্লাফি এন্ড পাফি, খুব সফট হয়ে গেছে এবং সেখানে আমরা প্রচুর পরিমাণে পোরস পাচ্ছি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? Yes, sir. এবার দেখো, যখন তুমি এই ব্রেডটা প্রিপারেশন করছো বেকিং এ, বেকিং এ কিন্তু তোমাকে ওই ইস্টটাকে অবশ্যই টেম্পারেচার অ্যাপ্লাই করে মারতে হবে। তাহলে কিলিং অফ ইস্ট বাই অ্যাপ্লাইং হাই টেম্পারেচার। কেন বলো তো? কারণ একটা জিনিস খেয়াল করো, যদি এইভাবে চলতে থাকে এই ডোয়ের মধ্যে যে অক্সিজেনটা আছে, ডোয়ের মধ্যে যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটাকে প্রথমে ব্যবহার করে কি করলো? অ্যারোবিক রেসপিরেশন করলো। কিন্তু বলতো যখনই এই ডোয়ের মধ্যে যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটা যখন শেষ হয়ে গেল তখন সে কি রেসপিরেশনের দিকে নিয়ে যাবে নিজেকে? অ্যারোবিক না অ্যানারোবিক? Anaerobic. তুমি সিম্পলি জানো যে আমাদের বডি, আমাদের মাসল যখন প্রচুর পরিমাণে অক্সিজেন পায় তখন সেখান থেকে অ্যারোবিক রেসপিরেশন রান করে। যখনই তুমি প্রচুর পরিমাণে পরিশ্রম করছো, তোমার বডি যে পরিমাণ মাসল কন্ট্রাকশনের জন্য বা যে পরিমাণ মাসলের রেসপিরেশনের জন্য অক্সিজেন সাপ্লাই দেওয়ার দরকার, তোমার বডি ততটা যদি দিতে না পারে, সঙ্গে সঙ্গে তোমার বডি বলতো অ্যারোবিক রেসপিরেশন থেকে কোন মোডে ঢুকে যাবে? অ্যানারোবিকে। ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে মাসল ফ্যাটিক, তোমরা জানো। তাহলে একই ভাবে এখানেও যখন আমরা দেখব অক্সিজেনের ডেফিসিয়েন্সি হচ্ছে, এখানেও যখন আমরা দেখব অক্সিজেনের ডেফিসিয়েন্সি হচ্ছে, অক্সিজেন ডেফিসিয়েন্ট, তাহলে সঙ্গে সঙ্গে এ বলতো কোন দিকে নিয়ে চলে যাবে? অ্যানারোবিক রেসপিরেশন। আর অ্যানারোবিক রেসপিরেশন মানে ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন, তাহলে এ তখন কি করবে? সঙ্গে সঙ্গে তুমি এই যে পাইরুভেটটা তৈরি হচ্ছিল, গ্লুকোজ থেকে যে পাইরুভেটটা তৈরি হচ্ছিল ও সঙ্গে সঙ্গে NaDH2 পেলাম, ও সঙ্গে সঙ্গে এখান থেকে একটা ডিকার্বক্সিলেসের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড দিল, তৈরি হয়ে গেল অ্যাসিটালডিহাইড। এই NaDH2 টাকে ব্যবহার করে দিল, ব্যাস কি তৈরি হয়ে গেল বলো? Alcohol. Ethanol. তাহলে তুমি যদি আমি যখন তৈরি করছি বেকিং, আমি যখন বেকারি ম্যাটেরিয়াল তৈরি করছি, তাহলে তখন তুমি কি চাও যে অ্যালকোহল তৈরি হয়ে যাক? না স্যার, না। যেটুকুনি অ্যালকোহল তৈরি হয়েছে বা যেটুকু অ্যালকোহল তৈরি হয়েছে তুমি যদি তাকে হট প্লেটে রাখো, তাহলে সেই অ্যালকোহল গুলো বলো তো ইভাপোরেটেড হয়ে যাবে কিনা?
হ্যাঁ ঠিক আছে? তাহলে এই হট প্লেট এটাকে প্লেস করা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আইদার তাকে কিল করতে হবে অথবা ইটিওএইচ যদি তৈরি হয়ে থাকে তাহলে ইটিওএইচ শুড বি evaporated. ইভাপোরেটেড। ওকে, এবং আরো দেখো যখন তুমি ইটিওএইচ বানাচ্ছ তখন আবার কাকে রিলিজ করছো? carbon dioxide. কার্বন ডাইঅক্সাইডকে। তার মানে দ্যাট মেক ইউর ব্রেড মোর ফ্লাফি এন্ড পাফি এন্ড পোরাস। ক্লিয়ার? yes sir ভেরি গুড। তাহলে আমরা Yes, sir. বেকিং ইন্ডাস্ট্রিতে কিভাবে আমরা মাইক্রো অর্গানিজমকে ব্যবহার করব। শুধু বেকিং নয়, তোমরা মনে হয় শিখেও গেছো যে ব্রিউইং ইন্ডাস্ট্রিতেও আমরা কিভাবে মাইক্রো অর্গানিজম ব্যবহার করব। এন্ড দিস ইজ দ্য ক্যাসকেড, তাই না? যখন ব্রেড বানাচ্ছ তখন তোমরা ডো নিচ্ছ হুইটের। যদি আমি তোমায় বলি ইডলি আর ডোসা বানাও, তখন তুমি ডোটা কিসের নেবে? চালের গুঁড়ো নাকি সব না ঠিক আছে, রাইসের নেবে, তাই না? রাইসার নয়, রাইসের নেবে। ঠিক আছে, আমি বল রাইসের নেবে। নেক্সট চলো ব্রিউয়ার্স ইন্ডাস্ট্রি। তাহলে ব্রিউয়ার্স ইন্ডাস্ট্রি কিভাবে হবে সেটা তোমরা দেখলে। ব্যবহার করব কি ব্রিউয়ার্স ইন্ডাস্ট্রিতে? সেখানে মাইক্রোবস হচ্ছে, আমরা কি বলবো এটাকে, বেকার্স না ব্রিউয়ার্সিস্ট? লোকটা কি একই না আলাদা? একই জিনিস। একই একই। একবার এই কোম্পানির হয়ে কাজ করছে, একবার ওই কোম্পানির হয়ে কাজ করছে। ঠিক আছে, একবার রিয়াল মাদ্রিদের হয়ে খেলছে, একবার বার্সেলোনার হয়ে খেলছে। তাই একবার বেকারসিস্ট, একবার ব্রিউয়ারসিস্ট। নেক্সট, এখানে তাহলে তুমি যে কোনো র মেটেরিয়াল নাও, ধরো গ্লুকোজ নিলে র মেটেরিয়াল, আলটিমেটলি সেখান থেকে আমরা ইটিওএইচ বের করে ফেলতে পারি, ইথানল বের করে ফেলতে পারি। প্রশ্ন হলো তুমি এই যে ইথানলটা বানালে, আমরা যে কোনো একটা ড্রিঙ্ক যখন প্রিপেয়ার করি তখন বলতো এক একটা ড্রিঙ্কের মধ্যে এক একটা স্পেসিফিক ওয়েটেজ অফ অ্যালকোহল রাখি কিনা, স্পেসিফিক পার্সেন্টেজ অফ অ্যালকোহল রাখি কিনা, তাই না? yes sir তাহলে আমরা এই যে অ্যালকোহলিক পার্সেন্টেজটা, যদি আমরা এখান থেকে অ্যালকোহল পার্টটাকে ডিস্টিল করে নিই তাহলে আমরা তাকে বলবো ডিস্টিলড অ্যালকোহল। তার মানে সেখানে আমরা প্রচুর পরিমাণে অ্যালকোহল পাবো। তাহলে ডিস্টিলড অ্যালকোহল মানে সেখানে অ্যালকোহল পার্সেন্টেজ হাই। আর যদি আমরা বলি নন ডিস্টিলড অ্যালকোহল, সেখানে অ্যালকোহলের পার্সেন্টেজ low. অনেক কম। ঠিক আছে, ডিস্টিলড অ্যালকোহল কোথায়? তাহলে ডিস্টিলড অ্যালকোহল মনে রাখবে হাই স্ট্রেংথ। কারা? হোল্যান্ড, জিন, ব্র্যান্ডি, হুইস্কি, রাম, ভডকা, এইগুলো হচ্ছে সব কার মধ্যে পড়বে? ডিস্টিলড অ্যালকোহলের মধ্যে। আর নন ডিস্টিলড অ্যালকোহল যার মধ্যে লেস স্ট্রেংথ পাবো, তাহলে এখানে Wine and beer. মানে তার পার্সেন্টেজ সবসময় 40% এর থেকে বেশি। নন ডিস্টিলড মানে সেটা সবসময় 40% এর থেকে কম হবে। যেমন ধরো সিডার, বিয়ার, ক্ল্যারেট, শ্যাম্পেন, টোডি, অ্যারাক, এগুলো বাইরে পাওয়া যায়, সেই জন্য তোমরা নাম শুনিনি, নিশ্চিত নাম শুনে থাকতে। ঠিক আছে, তাহলে ডিস্টিলড অ্যালকোহল এবং নন ডিস্টিলড অ্যালকোহল কি কি তোমরা বুঝতে পেরেছো? যদি তোমাকে এরকম প্রশ্ন বলে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ডিস্টিলড অ্যালকোহল, বা তোমাকে যদি এখান থেকে ডেটা তোমাকে যাচাই করতে চায় যে কোথায় অ্যালকোহলের পার্সেন্টেজ বেশি, কোথায় অ্যালকোহলের পার্সেন্টেজ কম, তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে ডিস্টিলড এর ক্ষেত্রে অ্যালকোহলের পার্সেন্টেজ হাই, কিন্তু নন ডিস্টিলড এর ক্ষেত্রে অ্যালকোহলের পার্সেন্টেজ রিলেটিভলি অনেক লো। ক্লিয়ার সবার? হ্যাঁ মাইক্রোব তোমাকে শুধু এখানে হেল্প করছে তাই নয়, মাইক্রোব তোমাকে হেলথেও অনেক হেল্প করছে। দ্যাট ইজ মাইক্রোব তোমাকে ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিবায়োটিক দিতে পারে। তাহলে আমরা মাইক্রোবের নেক্সট রোল নিয়ে নিতে পারি, দ্যাট ইজ ফর্মেশন অফ অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টিবায়োটিক কি প্রথমে আমায় বলো? অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক হচ্ছে একটা কেমিক্যাল, খুব সহজভাবে আমরা বললে দাঁড়া, অ্যান্টিবায়োটিক একটা কেমিক্যাল। এই কেমিক্যালটা ধরো একটা ব্যাকটেরিয়া তৈরি করছে,
আর এই কেমিক্যালটাকে আমি বি আরেকটা ব্যাকটেরিয়া, বি আরেকটা মাইক্রোঅর্গানিজমের গ্রোথটাকে, রিপ্রোডাকশনটাকে ইনহিবিট করতে ব্যবহার করছি। Am I clear? তাহলে what is antibiotic? Antibiotic is a chemical which is originated from a certain bacteria or certain microbe and which is responsible বা which is helpful for inhibition of growth of another microbe, that is mainly bacteria. তাহলে অ্যান্টিবায়োটিক কারা, আমি একটু লিখে রাখি পাশে যে অ্যান্টিবায়োটিক আর chemicals originated বা produced by certain microbes, তাহলে কিছু মাইক্রোব এটাকে প্রডিউস করবে and at low concentration বা তুমি একটা স্পেসিফিক থ্রেশহোল্ড কনসেন্ট্রেশন বলতে পারো, it inhibit অথবা kills other microorganism. ক্লিয়ার হলো প্রত্যেকের? কার নাম অ্যান্টিবায়োটিক? অ্যান্টিবায়োটিক কি জিনিস ক্লিয়ার? অ্যান্টিবায়োটিক হচ্ছে কেমিক্যাল which is originated or which is produced by certain microbes and at low concentration of that it will helpful for inhibiting or killing of other microorganism. তাহলে দুটো অ্যাসপেক্ট তুমি পেতে পারো, তাই না? একটা হচ্ছে ইনহিবিট গ্রোথ, আর একটা কি হতে পারে বলো? কিলিং। যদি গ্রোথটাকে ইনহিবিট করে তখন তাকে আমরা বলি ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ, ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ বা অ্যান্টিবায়োটিক। আর যদি আমরা দেখি কিল করে ফেলছে তখন তার নাম ব্যাকটেরিওসাইডাল ড্রাগ। বলো পার্থক্য করতে পারবে ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ বা অ্যান্টিবায়োটিক এবং ব্যাকটেরিওসাইডাল অ্যান্টিবায়োটিকের মধ্যে কি পার্থক্য? টেল মি প্লিজ। ব্যাকটেরিয়া ড্রাগ মানে কি? ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ মানে যেটা তাকে কিল করবে না তার গ্রোথটাকে ইনহিবিট করবে। স্ট্যাটিক ইনহিবিট করবে আর কিল করবে যে তার নাম কি? ব্যাকটেরিওসাইডাল। ভেরি গুড। দেবায়ন বুঝতে পারছো? দেবায়ন? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। নেক্সট, অ্যান্টিবায়োটিক টার্মটাকে প্রথম যিনি কয়েন করলেন তার নাম ওয়াক্সম্যান। খুব ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় এসেছে। তাহলে ওয়াক্সম্যান coined the term antibiotic. অ্যান্টিবায়োটিক টার্মটাকে কয়েন করলেন কে? ওয়াক্সম্যান। ঠিক আছে। আর অ্যান্টিবায়োটিক, প্রথম অ্যান্টিবায়োটিক যেটাকে ডিসকভার করা হয়েছিল সেটা কি? পেনিসিলিন। কে করেছিলেন? আলেকজান্ডার ফ্লেমিং। তাহলে পেনিসিলিন, আলেকজান্ডার ফ্লেমিং। ভেরি গুড। পেনিসিলিন কোত্থেকে? ফ্রম পেনিসিলিয়াম নোটেটাম। পেনিসিলিয়াম নোটেটাম। আর এই কাজটা কে করেছিলেন? আলেকজান্ডার ফ্লেমিং। তোমরা যে কোনো ভালো বই পড়তে গিয়ে একটা শব্দ পেতে পারো যে আমি একটা জিনিস নিয়ে কাজ করছি, এক্সপেরিমেন্ট করছি, ভুলবশত যদি অন্য আরেকটা জিনিস আমি আবিষ্কার করে ফেলি, ডিসকভার করে ফেলি, তাকে আমরা বলি সেরেন্ডিপিটি। এই টার্মটা তোমরা পড়তে পারো, সেরেন্ডিপিটি। তাহলে অ্যান্টিবায়োটিক ডিসকভারি, দ্যাট মিন্স পেনিসিলিন ডিসকভারি ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ সেরেন্ডিপিটি। তার কারণ তিনি স্ট্যাফাইলোকক্কাস ব্যাকটেরিয়া নিয়ে কাজ করছিলেন। কি ব্যাকটেরিয়া? স্ট্যাফাইলোকক্কাস ব্যাকটেরিয়া নিয়ে কাজ করলেন এবং তিনি কাজ করতে গিয়ে দেখলেন যে তার কাছে যে পেট্রি ডিশটা ছিল ব্যাকটেরিয়াকে কালচার করার জন্য, এরকম পেট্রি ডিশ দরকার। তাহলে তিনি দেখলেন যে এখানে একটা এগুলো সব ছিল স্ট্যাফাইলোকক্কাসের কলোনি। আমরা দেখলাম কোন জায়গাতে আমি যতই স্ট্যাফাইলোকক্কাসকে ইনফেক্ট করাই, কিছু কিছু জায়গাতে দেখছি সেখানে ধরো এই তিনটে জায়গা ছাড়া বাকি কোনো জায়গাতে স্ট্যাফাইলোকক্কাস গ্রো করতে পারছে না। তাহলে যখন স্ট্যাফাইলোকক্কাস ব্যাকটেরিয়া গ্রো করতে পারছে না তখন সায়েন্টিস্টদের মন তো তখন দেখলেন এখানে কি এমন জিনিসপত্র আছে যার জন্য এটা গ্রো করতে পারছে না। আমার তো দরকার স্ট্যাফাইলোকক্কাস ব্যাকটেরিয়াটা, তাহলে তাকেও যদি গ্রো করতে না দেওয়া হয় তাহলে আমার তো কাজ হবে না। আমি তো পুরোপুরি যে কাজটা করার জন্য চেষ্টা করছিলাম সেটা তো আমি পারবো না। ফলে তিনি তখন এখানে যে জায়গাতে ওই স্ট্যাফাইলোকক্কাস গ্রো করতে পারছে না, তিনি সেই জায়গাটাকে এক্সপেরিমেন্ট করে দেখলেন সেখানে কি আছে। তিনি দেখলেন সেখানে একটা ফাঙ্গাস আছে এবং কি সেই ফাঙ্গাসটা?
that is penicillium. That is penicillium. বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? তাহলে এই অ্যাক্সিডেন্টাল ডিসকভারি কে আমরা কি বলি? টেল মি। serendipity, ভেরি গুড। অ্যাক্সিডেন্টাল ডিসকভারি সমান সমান সেরেন্ডিপিটি। তাহলে অ্যান্টিবায়োটিক কি জিনিস এটা তোমরা বুঝলে। অ্যান্টিবায়োটিক তার যে অ্যাক্টিভিটি অফ অ্যান্টিবায়োটিক ইজ নেমড অ্যাজ অ্যান্টিবায়োসিস। হোয়াট ডাজ ইট মিন বাই অ্যান্টিবায়োসিস? টেল মি। অ্যান্টিবায়োটিক Activity of antibiotics. ভেরি গুড, দ্যাট ইজ অ্যান্টিবায়োসিস। তাহলে আমরা বলতে পারি যে প্রপার্টি অফ antibiotic to kill microbes or inhibit the growth of microbes, এই ঘটনাটাকে আমরা বলি অ্যান্টিবায়োসিস। অ্যান্টিবায়োসিস মনে রাখবে, এখান থেকেও পরীক্ষার প্রশ্ন আসে। অ্যান্টিবায়োসিস এই যে প্রপার্টিটা, এই অ্যান্টিবায়োসিস প্রপার্টিটা প্রথম যে সায়েন্টিস্ট শো করেছিলেন তার নাম বেবস। ওকে, তাহলে এটা একটা সায়েন্টিস্টের নাম, যে প্রথম অ্যান্টিবায়োসিসটাকে শো করিয়েছিলেন তার নাম হচ্ছে বেবস। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে মনে হয় অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিবায়োসিস এই টার্মগুলো। পেনিসিলিয়ামকে আমরা ওয়ান্ডার ড্রাগ বলি, জানো? পেনিসিলিয়ামের নাম কি? ওয়ান্ডার ড্রাগ। পেনিসিলিয়াম হলো ওয়ান্ডার ড্রাগ, ঠিক আছে? তার কারণ যখন আমেরিকান সোলজাররা কোনো একটা যুদ্ধে, আমেরিকান সোলজাররা তারা যখন প্রচুর পরিমাণে তাদের সৈনিকগুলো ইনফেক্টেড হচ্ছিল, তখন পেনিসিলিয়াম সবাইকে গড়ে ধরে ধরে পেনিসিলিন দেওয়া হলো। সরি, পেনিসিলিয়াম নয়, দ্যাট ইজ পেনিসিলিন। পেন্সিল। গড়ে সবাইকে ধরে ধরে পেনিসিলিন দেওয়া হলো এবং তারা অনেকে রিকভারও করলো, তাই আমরা এটাকে বলতাম ওয়ান্ডার ড্রাগ, ঠিক আছে? পেনিসিলিয়াম থেকে আমরা যে পেনিসিলিন পাবো, এই পেনিসিলিনকে আমরা অনেক সময় আবার থেরাপিউটিক এজেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাহলে পেনিসিলিনের থেরাপিউটিক যে বা থেরাপিউটিক যে ভ্যালু আছে, বা পেনিসিলিনের যে কেমোথেরাপিতে আমরা ব্যবহার করতে পারি অনেক সময় পেনিসিলিনকে, এই ব্যাপারটাকে প্রথম যারা বলেছিলেন তাদের নাম হচ্ছে চেন অ্যান্ড ফ্লোরে। খুব ইম্পর্টেন্ট জায়গা। তাহলে কেমোথেরাপিউটিক ভ্যালু অফ পেনিসিলিন, এইটা কে বলেছিলেন? চেন অ্যান্ড ফ্লোরে, ফ্লোরে। বুঝেছি? বুঝেছি। এবার কোন কোন জায়গা থেকে তুমি অ্যান্টিবায়োটিককে বের করতে পারো? অনেক জায়গা থেকে বের করতে পারো অ্যান্টিবায়োটিককে, তবে ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক মনে রাখবে, ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক্স আর অবটেইনড ফ্রম স্ট্রেপ্টোমাইসিস। এটা এক ধরনের অ্যাক্টিনোমাইসিটিস। আর অ্যাক্টিনোমাইসিটিস কোন গ্রুপের মধ্যে পড়ে? দে আর ক্যাটাগরাইজড আন্ডার মোনেরা। তোমরা পড়েছো প্রত্যেকে, তাই না? আমরা যখন ক্লাসিফিকেশন পড়েছি, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, সেই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে আমরা মোনেরার মধ্যে কোন কোন অর্গানিজমকে রেখেছিলাম দেখি কার কার মনে আছে? আর্কিব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ফার্মিকিউটস, অ্যাক্টিনোমাইসিটিস, তারপর পাইরোকিট, পিপিএলও, তাই না? তাহলে ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক্স আর অবটেইনড ফ্রম ম্যাক্সিমাম number of antibiotic obtained from actinomycetes। কোন অ্যাক্টিনোমাইসিটিস? স্ট্রেপ্টোমাইসিস থেকে, ঠিক আছে? হচ্ছে এক ধরনের অ্যাক্টিনোমাইসিটিস। ক্লিয়ার? তাহলে স্ট্রেপ্টোমাইসিস থেকে পাবো এরকম কিছু অ্যান্টিবায়োটিকের নাম আমরা দেখে নিই। স্ট্রেপ্টোমাইসিস থেকে পাবে, তোমাদের দেখো যত অ্যান্টিবায়োটিকে তোমরা চেনো, কমন অ্যান্টিবায়োটিক সব স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া যায়। যেমন ধরো তোমরা প্রত্যেকে এরিথ্রোমাইসিনের নাম শুনেছো? এরিথ্রোমাইসিন, নিওমাইসিন, ক্রোমাইসিন,
ক্লোরোমাইসিটিন, নোভোবায়োসিন, CIN, টেট্রাসাইক্লিন, টেরামাইসিন, এই যত অ্যান্টিবায়োটিক এটসেট্রা আরো অনেক আছে, এগুলো সব আমরা পাই থেকে স্ট্রেপ্টোমাইসিস থেকে। ব্যাকটেরিয়াও অনেক সময় অ্যান্টিবায়োটিকের সোর্স হতে পারে। যেমন ধরো আমি তোমায় বলতে পারি ব্যাসিট্রেসিন, ব্যাসিট্রেসিন কোত্থেকে? ব্যাসিলাস সাবটিলিস থেকে, ব্যাসিলাস সাবটিলিস থেকে। পলিমিক্সিন বি, Bacillus polymyxa. ভেরি গুড। Bacillus polymyxa. অ্যারোব্যাসিলাস পলিমিক্সা, MYXA, অ্যারোব্যাসিলাস পলিমিক্সা। ওকে, আবার অনেক সময় তুমি দেখতে পারো ছত্রাক, ফাঙ্গিটাও অ্যান্টিবায়োটিকের সোর্স হিসেবে ব্যবহার হতে পারে। যেমন তোমরা অ্যাস্ট্রিলেজিক অ্যাসিড কে পেতে পারো ফাঙ্গির মধ্যে। তোমরা এই ফাঙ্গিটাকে পড়েছো অ্যাস্ট্রিলাগো না পড়োনি? অ্যাস্ট্রিলাগো পড়েছিলাম না? হ্যাঁ স্যার। পড়া পড়ছো তো? কোশ্চেন কিন্তু রেডি। র্যামাইসিন, মিউকর, আর তোমরা জানো পেনিসিলিয়ামকে, পেনিসিলিন ফ্রম পেনিসিলিন, কিংবা ধরো অ্যাম্পিসিলিন, এগুলো সব আমরা পাবো ফ্রম পেনিসিলিয়াম। তাহলে আমরা ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিবায়োটিক কোত্থেকে পাওয়া যেতে পারে। বেসিক অ্যান্টিবায়োটিক কি জিনিস, প্রথম অ্যান্টিবায়োটিক কি তৈরি হয়েছিল, কে টার্মটাকে কয়েন করেছিল, কেমোথেরাপিউটিক ভ্যালুর কথা কে বলেছিল, ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো আমরা পড়ে ফেলতে পারলাম। আমি যদি তোমাকে লাস্ট একটা অ্যান্টিবায়োটিক থেকে জিজ্ঞেস করি, যে এরকম প্রশ্ন বললাম যে হুইচ অফ দ্য ফলোইং শুড বি আ ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়াল অ্যান্টিবায়োটিক, একটা আইডিয়াল অ্যান্টিবায়োটিকের তুমি কি কি ক্যারেক্টার এক্সপেক্ট করো বলো তো? তুমি কি চাও না যে সে প্রচুর ভ্যারাইটি অফ মাইক্রো অর্গানিজমের উপর কাজ করুক, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, সব ধরনের মাইক্রো অর্গানিজমের কাজ করুক, এরকম চাও না তুমি? হ্যাঁ, তাহলে চাও, তাহলে আমরা বলতে পারি শুড বি broad spectrum. স্পেকট্রাম। ভেরি গুড, শুড বি ব্রড স্পেকট্রাম। নেক্সট বলো তো, তোমার বডিতে কিছু ইউজফুল মাইক্রো অর্গানিজম আছে না নেই? হ্যাঁ, আচ্ছা স্যার। এবার ধরো তুমি একটা বড় সায়েন্টিস্ট, বিরাট বড় সায়েন্টিস্ট, তুমি এমন একটা অ্যান্টিবায়োটিক তৈরি করলে সে বেছে বেছে যতগুলো ইউজফুল মাইক্রো অর্গানিজম তোমার বডিতে আছে ও সব উড়িয়ে দিল, তাহলে বলো তো ওই অ্যান্টিবায়োটিকটা কাজের থেকে অকাজ বেশি করছে? তাহলে আমরা বলতে পারি যে শুড নট কিল useful microorganism. useful microorganisms in our body. In human body. ওকে, আর কি? এই অ্যান্টিবায়োটিক যেটা তুমি খাবে সেটা তোমার বডিতে জমে থাকলে ভালো, নাকি বডি থেকে এক্সক্রিট আউট হয়ে গেলে ভালো কাজের পরে? Excrete out হয়ে গেলে ভালো। এক্সক্রিট আউট। তাহলে শুড বি ইজিলি এক্সক্রিটেড, easily excreted, should not be stored in body, should not be stored in body, তোমার বডিতে জমবে না, কাজের শেষে এক্সক্রিট আউট হয়ে যাবে। বলো তো তুমি এমন একটা অ্যান্টিবায়োটিক দিলে যে অ্যান্টিবায়োটিককে ম্যাক্সিমাম মাইক্রোঅর্গানিজম রেজিস্ট করে ফেলছে, তাকে বুড়ো আঙুল দেখাচ্ছে যে তোকে থোড়াই কেয়ার করি আমি, এরকম অ্যান্টিবায়োটিক চলবে না, না, তাহলে বলো তো বিভিন্ন মাইক্রোঅর্গানিজম যাতে রেজিস্ট হয় নাকি রেজিস্ট যাতে না হয় এর জন্য? রেজিস্ট না হয় এর জন্য। তাহলে শুড নট বি resistant to different microorganism, তাহলে যেন ডিফারেন্ট মাইক্রোঅর্গানিজমের জন্য এটা রেজিস্টার্ড না হয়ে যায়। যে আমার কাছে ছিল একটা ব্যাকটেরিয়া, আমি তাকে অ্যাম্পিসিলিন দিচ্ছি, তাতে কিচ্ছু যায় আসে না, সে আমাকে বুড়ো আঙুল দেখাচ্ছে যে আমার কিচ্ছু যায় আসে না অ্যান্টিবায়োটিক দিলে, কারণ সে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে, তাই না? নেক্সট আরো আমরা বলতে পারি তার সাইড এফেক্ট যত কম থাকবে তত ভালো। তাহলে তোমাকে এরকম প্রশ্ন দিয়ে দিলাম যে হুইচ অফ দ্য ফলোইং
should be characteristics of ideal antibiotic. 1 number should be broad spectrum and should not kill useful microbe in body. 2 number can be easily excreted and should not be stored in body. 3 number bolam should not be resistant to different microscope and less side effect. 4 number bolam all of the above. What would be your answer? All of that. তাহলে আমরা মাইক্রোব কিভাবে তোমাকে অ্যান্টিবায়োটিক তৈরিতে হেল্প করতে পারে সেই জায়গাটা দেখলে। নেক্সট, মাইক্রোব এখানেই থেমে থাকেনি, মাইক্রোব তোমাকে আরো উপকার করছে। মাইক্রোব হেল্পস ইন ডিফারেন্ট টাইপ ফর্মেশন অফ ডিফারেন্ট টাইপ অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস। কিরকম? ফার্মেন্টেশন। ডিফারেন্ট টাইপ অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস তোমাকে দিয়েছে। যেমন ধরো আমি তোমায় বলতে পারি সে তোমাকে ডিফারেন্ট টাইপ অফ অর্গানিক অ্যাসিড দিতে পারে, জৈব অ্যাসিড দিতে পারে, ঠিক আছে? সে তোমাকে ডিফারেন্ট টাইপ অফ ইউজফুল এনজাইমস দিতে পারে, সে তোমাকে ডিফারেন্ট টাইপ মেডিসিনস, হ্যাঁ বায়ো অ্যাক্টিভ মলিকিউলস দিতে পারে। কি সেগুলো আসবো আমরা। ধরো অর্গানিক অ্যাসিড হিসেবে কি কি পেতে পারি তোমরা নিশ্চয়ই মুখস্থ করেছো, আমি আশা করব, কারণ আমি তোমাদেরকে এটা পড়া দিয়েছিলাম আগে। অক্সালিক অ্যাসিড, সাইট্রিক ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিড পেতে পারো, সিট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, তুমি পেতে পারো অক্সালিক অ্যাসিড। অক্সালিক একদম মুখস্থ করে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, লাইন যদি মুখস্থ না করো প্রশ্নটা সেই লাইন থেকেই আসবে। কোজিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, বিউটেরিক অ্যাসিড, বিউটেরিক অ্যাসিড। ওকে, ল্যাকটিক অ্যাসিডের সোর্স কি, কোন জায়গা থেকে আমরা ল্যাকটিক অ্যাসিড পাবো? তোমার কাছে যত ল্যাবস আছে, তাই না? ল্যাকটিক অ্যাসিড ল্যাক্টোবাসিলাস আছে, তাহলে আমরা ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া যারা, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া যারা, এরা তোমাকে কার্ডিং অফ মিল্কে হেল্প করছে। সাইট্রিক অ্যাসিড ভীষণ ইম্পর্টেন্ট, আমি তোমাকে বোঝাতে পারছি না কত। Aspergillus niger, দ্যাট ইজ ফ্রম Aspergillus Aspergillus niger, ঠিক আছে? এটা এর ফাংশনটাও ভীষণ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সিলভারিং মিরর। তাহলে মিররে সিলভারিং করার জন্য আমরা সাইট্রিক অ্যাসিড প্রোডিউসিং সাইট্রিক অ্যাসিডকে ব্যবহার করি, যেটা তোমাকে দেবে অ্যাসপারজিলাস নাইগার। অক্সালিক অ্যাসিড সেম অ্যাসপারজিলাস নাইগার, ওকে, অ্যাসপারজিলাস নাইগার। এ কিন্তু অক্সালিক অ্যাসিডটা মেডিসিনাল পারপাসে আমরা ব্যবহার করি, মেডিসিনাল পারপাসে। কোজিক অ্যাসিড কে দেবে? অ্যাসপারজিলাস ওরাইজি, অ্যাসপারজিলাস ওরাইজি কোজিক অ্যাসিড। ওকে, এইটাও এক ধরনের অ্যান্টিসেপটিক, তার মানে মেডিসিনাল পারপাসে আমরা তাকে ব্যবহার করছি। ল্যাকটিক অ্যাসিড কি দুবার লিখলাম? আচ্ছা, এটা অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে কে বলো, ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাসিটোব্যাক্টের অ্যাসিডটি, ভেরি গুড, অ্যাসিটোব্যাক্টার অ্যাসিটি। এবং অ্যাসিটিক অ্যাসিডটা তোমরা জানো ভিনিগার, মাংসটাকে প্রথমে তোমরা ম্যারিনেট করতে বা প্রিজার্ভ করতে এটাকে ব্যবহার করো, তাহলে দ্যাট উড অ্যাক্ট অ্যাজ আ প্রিজারভেটিভ। আর বিউটেরিক অ্যাসিড নামটা শুনেই বুঝতে পারছো কি, বিউটিলিকাম, তাই তো? ক্লস্ট্রিডিয়াম বিউটিলিকাম। তাহলে ক্লস্ট্রিডিয়াম বিউটেরিকাম কি কাজে লাগে? দিস ইজ আ টাইপ অফ ফ্লেভারিং এজেন্ট, ফ্লেভারিং এজেন্ট। আরো আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি কতগুলো, সেগুলো তোমরা করে ফেলবে। একটা হচ্ছে গ্যালিক অ্যাসিড, হ্যাঁ, যে কোজিক অ্যাসিডটা অ্যাসপারজিলাস ফ্লেভাস থেকে পাওয়া যায় না? অ্যাসপারজিলাস ফ্লেভার থেকে পাওয়া যেতে পারে, কিন্তু মেইন সোর্স হচ্ছে অ্যাসপারজিলাস ওরাইজি, ঠিক আছে? ওকে, গ্যালিক অ্যাসিড, গ্লুকনিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ঠিক আছে? করে নিতেও পারো, নাও নিতে পারো, তবে একটু পার্সোনাল ইন্টারেস্টের জন্য করে নিতে পারো, এক্সামের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। এক্সামের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা। তাহলে একবার বলে দাও, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া থেকে ল্যাকটিক অ্যাসিড, এটা কার্ডলিং অফ মিল্কে হেল্প করছে। সাইট্রিক অ্যাসিড ফ্রম অ্যাসপারজিলাস নাইগার, অক্সালিক অ্যাসিড ফ্রম অ্যাসপারজিলাস নাইগার। অ্যাসপারজিলাস নাইগার থেকে সাইট্রিক অ্যাসিডকে আমরা কি কাজে ব্যবহার করছি? টেল মি, সাইট্রিক অ্যাসিডকে কি কাজে ব্যবহার করছি? সিলভারিং মিরর। অক্সালিক অ্যাসিডকে কি কাজে ব্যবহার করছি? মেডিসিনস, মেডিসিন পারপাস। ভেরি গুড। কোজিক অ্যাসিড অ্যান্টিসেপটিক থেকে দেখলে অ্যাসিটিক অ্যাসিড, বিউটেরিক। নেক্সট হচ্ছে আমরা যে ডিফারেন্ট টাইপ অফ এনজাইমস গুলো পেতে পারি ডিফারেন্ট মাইক্রোব থেকে। লেটস টেক, উই ক্যান হ্যাভ লাইপেজ এনজাইম,
we can have lipases, we can have protease and pectinase, we can have streptokinase, the most important. We can have streptokinase, অথবা এটাকে আমরা আরো বলি টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, টিপিএ, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। তারপর we can have invertase, we can have alpha amylase। ওকে, তাহলে লাইপেজ, প্রোটিয়েজ, পেকটিনেজ, স্ট্রেপ্টোকাইনেজ, ইনভার্টেজ, আলফা অ্যামাইলেজ। বলো লাইপেজ তোমাকে কি দিতে পারে? এটা একটা ইস্ট, ক্যান্ডিডা লাইপোলিটিকা, ক্যান্ডিডা লাইপোলিটিকা, বুঝতে পেরেছো? ডিটারজেন্ট হিসেবে কাজ করতে পারে, চিজকে ফ্লেভারিং করতে কাজ করে। আজ অরিজিন গুলো আমরা দেখে নিই আগে। ক্যান্ডিডা লাইপোলিটিকা, প্রোটিয়েজ এন্ড পেকটিনেজ তোমাকে কে দিতে পারে? ভীষণ ইম্পর্টেন্ট, অ্যাসপারজিলাস নাইগার। অ্যাসপারজিলাস নাইগার। স্ট্রেপ্টোকাইনেজ কে দেবে বলো? স্ট্রেপ্টোকক্কাস। ভেরি গুড, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস এসপি। ইনভার্টেজ কে দেবে ইস্ট থেকে? স্যাকারোমাইসিস, সেরিফিসি। আলফা অ্যামাইলেজ তোমাকে দেবে একটা ফাঙ্গি, রাইজোপাস ওরাইজি। বলো লাইপেজ কোত্থেকে পাবে? লাইপেজ, লাইপেজ কোত্থেকে পাবে? ক্যান্ডিডা লাইপোলাইটিকা। ভেরি গুড। Candida এটাকে তুমি ডিটারজেন্ট হিসেবে ব্যবহার করতে পারো, ডিটারজেন্ট হিসেবে ব্যবহার করতে পারো, এটাকে ফ্লেভারিং এজেন্ট হিসেবে ব্যবহার করা যায়। ভীষণ ইম্পর্টেন্ট, এই অ্যাসপারজিলাস নাইগা থেকে আমরা প্রোটিয়েজ পেকটিনেজ পাচ্ছি, দ্যাট ইজ ক্ল্যারিফিকেশন অফ ফ্রুট জুস। তোমরা যখন রাস্তায় বেরিয়ে যে কোনো ফলের রস খাও তার ক্ল্যারিফিকেশন, আর যেটাকে তোমরা ওই একেবারে মার্কেটিং এর উপায় তোমরা দেখবে যে যেটাকে আমরা ওই ধরো ট্রপিক্যালার কোনো একটা ফ্রুট জুস খাচ্ছি, তাহলে দুজনের কি ক্ল্যারিটি লেভেল একই থাকে? না স্যার। না, না। ট্রপিক্যালাতে ধরো ক্ল্যারিটি লেভেল অনেক বেশি আছে, তার কারণ সেখানে আমরা ব্যবহার করি অ্যাসপারজিলাস নাইগা থেকে প্রাপ্ত প্রোটিয়েজ পেকটিনেজ, তাহলে এটাকে আমরা ক্ল্যারিফিকেশন অফ ফ্রুট জুস হিসেবে কাজ করছি। স্ট্রেপ্টোকক্কাস থেকে আমরা যে স্ট্রেপ্টোকাইনেজ পাই, দ্যাট ইজ আ ক্লট বাস্টার। যদি কোনোভাবে ব্লাড ক্লট করে ব্লাড ভেসেলের মধ্যে, সেই ক্লটটাকে বাস্ট করার জন্য আমরা ব্যবহার করি এটাকে, দ্যাট ইজ ক্লট বাস্টার। ঠিক আছে, কি কাজ করে? ফাইব্রিনোলাইটিক ফাংশন করে, ফাইব্রিনোলাইটিক ফাংশন।